অন্নপূর্ণা বেস ক্যাম্প বা সংক্ষেপে এবিসি নেপালের অন্নপূর্ণা রেঞ্জে অবস্থিত। এটি একটি অসাধারণ গন্তব্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, বরফে ঢাকা পর্বতশৃঙ্গ আর নেপালি সংস্কৃতি সবকিছু মিলে এটা একটা কমপ্লিট অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স। এই ট্রেকে রয়েছে ঘন সবুজ জঙ্গল, বয়ে চলা নদী, ঝর্ণা আর ছোট ছোট গ্রাম, যেখানে গুরুং আর মাগার জনগোষ্ঠীর মানুষরা বসবাস করে থাকেন। প্রতি বছর হাজার হাজার ট্রেকার, ফটোগ্রাফার আর নেচার লাভাররা এখানে আসেন জাস্ট ফিল দিস ম্যাজিক্যাল ভাইব। এই ভিডিও সিরিজে আমি আমার পুরো এবিসি ট্রেকের এক্সপিরিয়েন্স শেয়ার করব। ডে বাই ডে স্টোরি, রুট ডিটেলস, কস্টিং অ্যান্ড এভরিথিং ইউ নিড টু নো ইফ ইউ এভার প্ল্যান টু ডু দিস ট্রেক। সো স্টে টিউনড অ্যান্ড লেটস বিগিন দ্য জার্নি টু অন্নপূর্ণা বেস ক্যাম্প। হ্যালো এভরিওয়ান, আমি তুষার। এই ভিডিওটা আমার অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক সিরিজের প্রথম এপিসোড। আর এই ভিডিওতে আমি আমার এই অ্যাডভেঞ্চার প্ল্যানিংটা কীভাবে শুরু হলো, দেন কীভাবে আমরা রুট প্ল্যান করি, অ্যান্ড বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার জার্নিটা আমাদের কেমন ছিল সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব আপনাদের সাথে। আসলে এই এবিসি ট্রেকের ইচ্ছাটা আমার সেই 2023 সাল থেকেই, আর এই 2025 সালে এসে সেই সুযোগটা হলো। তো এই ট্রিপে আমি গিয়েছিলাম আমার আরও 3 জন বন্ধুর সাথে, চিন্ময়, মণ্ডল আর প্রান্ত। এই জানুয়ারি মাসে আমরা ডিসাইড করি যে এবিসি ট্রেকে যাব, আর তখনই আমরা ফ্লাইটের টিকিটটা কেটে ফেলি। আমাদের জার্নির ডেট ছিল ফেব্রুয়ারির 10 থেকে 21 পর্যন্ত, আর আমাদের ফ্লাইটে মোটামুটি পড়েছিল 35,700 টাকার মতন। বাই দ্য ওয়ে, আমি আমার এই ট্রিপের যত কস্টিং ডিটেলস এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ভিডিও সিরিজের শেষে। তবে প্রতিটা এপিসোডেই আমি কোন কোন জায়গায় কত কত খরচ গিয়েছিল আমাদের সেটি সম্পর্কে একটি ধারণা দিব আপনাদের। তো টিকিট কনফার্ম করার পর আসে রুট প্ল্যানিংয়ে। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম। প্রায় প্রতিদিনই আমরা একসাথে বসে রুট প্ল্যানটা করতাম। এবিসি ট্রেকের জন্য 2টা জনপ্রিয় রুট আছে। এক হচ্ছে গান্দ্রুক দিয়ে এন্ট্রি নিয়ে, আরেকটা হচ্ছে জিনুডান্ডা দিয়ে। আমরা ঠিক করি আমাদের ট্রেকটা শুরু করব গান্দ্রুক থেকে আর শেষ করব জিনুডান্ডা হয়ে। আপকামিং ভিডিওগুলোতে আমি দেখাবো প্রতিদিন আমরা কোথায় থেকেছি, খরচ কেমন হয়েছে, আর কিভাবে আমরা প্রতিদিন নতুন নতুন অ্যাডভেঞ্চারের সম্মুখীন হয়েছিলাম। তারপর আসলো আমাদের প্রিপারেশন অ্যান্ড শপিং ফেজ। শপিং নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব। এই ভিডিওটার পরেই ওই ভিডিওটা থাকবে। সেখানে আমি বলবো যে আমি কি শপিং করেছিলাম এই ট্রেকের জন্য, আর আমার কত খরচ গিয়েছিল শপিংয়ে, দেন আমরা বাংলাদেশে কই থেকে শপিং করেছিলাম, এভরিথিং আমি ওই ভিডিওতে বলে দিব। আর হ্যাঁ, ফিজিক্যাল ফিটনেস খুবই ইম্পর্টেন্ট। আপনাদের ফিজিক্যাল ফিটনেসের কথাটা চিন্তা করতে হবে। আমরা 4 জনই এই ফিটনেসের কথা চিন্তা করে আমরা জানুয়ারি মাসটা রেগুলার জিম করি, দেন আমাদের বডিকে একটা কন্ডিশনে নিয়ে এসে তারপর ট্রেকে যাই। যার কারণে পার্সোনালি আই থিঙ্ক আমি ট্রেকটা অনেক এনজয় করেছি। So yeah, that's how the planning began, and আমরা আরও প্রিপারেশন নিতে থাকি, এক্সাইটমেন্ট বাড়তে থাকে, অ্যান্ড ফাইনালি দ্য ডে অ্যারাইভড 10 ফেব্রুয়ারি। আমরা রাজশাহী থেকে রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে রাতের ট্রেনে। আর আমরা এয়ারপোর্ট মোটামুটি ভোরেই পৌঁছে যাই। এয়ারপোর্টে গিয়ে আমাদের যাবতীয় যেই ইমিগ্রেশনের কাজগুলো সেগুলো আমরা কমপ্লিট করি। আর হ্যাঁ, ইমিগ্রেশনের জন্য আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে, প্রথমত অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে, আর একটা ইমিগ্রেশন ফর্ম লাগবে। এই ইমিগ্রেশন ফর্মের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি চাইলে বাংলাদেশ থেকেও ফিল আপ করে নিতে পারেন, আবার চাইলে কাঠমান্ডু যে এয়ারপোর্ট ওইখানে গিয়েও ফিল আপ করতে পারেন, বাট আই উইল সাজেস্ট কি বাংলাদেশ থেকে ফিল আপ করে নিয়ে যাওয়া। দেন আপনার একটা হোটেল বুকিং ইনফরমেশন লাগবে। এটা খুবই ইজি, আপনি booking.com থেকে যে কোনো হোটেল বুকিং দিতে পারবেন, আবার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ক্যান্সেলও করে দিতে পারবেন। আর লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট। তো অনেক সময় ব্যাঙ্ক স্টেটমেন্টটা লাগে না, বাট নিয়ে যাওয়া ভালো। আমি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছিলাম সেখানে 57K এর মতন ছিল। ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমাদের ফ্লাইট ছিল সকাল 10টায়। ফ্লাইট একদম টাইম মতোই ছিল, আর মাত্র 1.5 ঘন্টায় আমরা পৌঁছে যাই ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
আর আমরা এই ট্রেকে প্রত্যেকে $350 মতন করে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিলাম। সো এয়ারপোর্টে নেমে আমাদের প্রথম কাজ ছিল ডলার ভাঙানো। এয়ারপোর্টে আমাদের কাছে রেটটা একটু কম মনে হয়েছিল, যার কারণে আমরা থামেল গিয়ে তারপর আমাদের ডলার ভাঙাই। বাট এয়ারপোর্ট থেকে আমরা $100 মতন ভাঙাই আর একটা সিম কিনে নিয়ে যাই। এরপর আমরা এয়ারপোর্টের বাইরে থেকে একটি ট্যাক্সি নিয়ে চলে যাই থামেল। থামেল যেতে যেতে পুরো কাঠমান্ডু সিটিটা দেখলাম, আর দেখলাম যে পুরো সিটিটাই বেশ ক্লিন আর অর্গানাইজড। এখানকার ট্রাফিক সিস্টেমও খুবই ভালো। যেটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার আর্কিটেকচার। পুরনো কাঠের বাড়ি, সুন্দর কারুকাজ, আর কেমন যেন সব জায়গায় একটা নেপালি ট্রেডিশনাল ভাইব। সো আমরা যখন থামেল ট্যাক্সি স্ট্যান্ড পৌঁছাই, সেখানে আমরা আশেপাশে মানি এক্সচেঞ্জের শপ খুঁজি, আর ওইখান থেকে আমাদের যে বাকি ডলারগুলো ছিল সেগুলো আমরা একটা ভালো রেটে মোটামুটি এক্সচেঞ্জ করে নিই। দেন আমরা থামেল সিটিটা একটু ঘুরলাম, দেন একটা রেস্টুরেন্ট খুঁজে ওইখানে আমরা দুপুরে লাঞ্চটা শেষ করলাম। বিকেলের দিকে আমরা চলে গেলাম নিউ বাস পার্কে। আমাদের আজকের গন্তব্য ছিল যেহেতু পোখারা, সো আমাদেরকে এই নিউ বাস পার্ক থেকে পোখারার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। এর জন্য অনেক বাস পাওয়া যায় ওখানে। সো আমরা এই বাসটি নিয়েছিলাম 900 নেপালি রুপিতে। আমাদের বাস ছিল রাত 8টায়। সো আমাদের হাতে মোটামুটি আরও 2 ঘন্টার মতন টাইম ছিল তখন। আর আমরা এই টাইমে নিউ বাস পার্কের আশেপাশে যে স্ট্রিটগুলো আছে, অনেক ধরনের স্ট্রিট ফুডও ওইখানে পাওয়া যায়। সো আমরা ওই এরিয়াটা এক্সপ্লোর করেছিলাম একটু। দেন আমরা 8টায় বাসে উঠে পোখারার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি। আর এরপর আমরা পোখারাতে একদিন আরও এক্সপ্লোর করি। দেন আমরা পরের দিন থেকে ট্রেকটা আমাদের স্টার্ট করি।